নমস্কার। গল্পের বৈঠকখানায় আজকে আমরা শুনব শ্রী সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা কিশোর কর্নেল সমগ্র থেকে নেওয়া অরুণাচলের ইয়েতি। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে লাইক বাটনটি প্রেস করে দেবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন। আপনাদের একটি ছোট্ট লাইক এবং কমেন্ট আমাদের এই ছোট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা উৎসাহ দেয়। শুরু করছি আজকের গল্প অরুণাচলের ইয়েতি। কর্নেলের মাথায় কখন যে কোন মতলব গজিয়ে ওঠে আগে থেকে তার আঁচ পাওয়া ভারী কঠিন। এক উৎকট গ্রীষ্মের সকালে তাই যখন তার তলব পেলুম যে আজই দুপুরের ফ্লাইটে গুয়াহাটি রওনা হতে হবে এবং আমি যেন তৈরি হয়েই বেরোই, একটুও অবাক হইনি। এই বুড়ো দাড়িওয়ালা টেকো লোকটাকে প্রশ্ন করলে সবসময় জবাব মেলে না, তাই গুয়াহাটি পৌঁছানো অবধি কোনো প্রশ্নই করিনি। দেখেছি প্লেনে ওর হাতে বেশ একটা মোটা ইংরেজি কেতাব এবং তার পাতায় তিনি বুঁদ হয়ে আছেন। বইটির নাম দি প্রি হিস্টোরিক অ্যানিমালস অফ ইন্ডিয়া। গুয়াহাটিতে আমরা একটা প্রাইভেট লজে উঠলাম। বুড়ো আগে থেকেই দেখলাম সব ব্যবস্থা করেই রেখেছেন। লজের মালিক হংসধ্বজ সান্যাল, 50-এর দিকেই বয়স, শক্ত সামর্থ্য গড়নের মানুষ, একটু গম্ভীর চালচলনে, গায়ের চামড়া একেবারে পোড় খাওয়া। 3টে চা বাগিচার মালিক নাকি উনি। বিমান ঘাঁটি থেকে আমাদেরকে গাড়ি করেই নিয়ে গেছেন। কর্নেল চমৎকার সাজানো বসার ঘরে একটা ইজি চেয়ারে হাত পা ছড়িয়ে বসে অস্ফুটে একটা আরামে আওয়াজ তুললেন। তারপর বললেন, মিস্টার সান্যাল, আপনার পার্টনার ভদ্রলোক কি এখনো আসেনি? হংসধ্বজ বললেন, আগরওয়াল এসে পড়বে নেক্সট ফ্লাইটে। তারপর আশেপাশের অবস্থা দেখে নিয়ে একটু হেসে আবার বললেন, সন্ধে 6টায় ল্যান্ড করবে। ঝড় জলের সম্ভাবনা দেখছি নেই আজকে, আগরওয়ালের পয় আছে। ঘড়িতে তখন বিকেল 3টে। আমরা লাঞ্চ সেরে কলকাতা থেকে বেরিয়েছি। তবু সান্যাল সাহেব ব্যস্ত হয়ে উঠলেন অতিথি সৎকারে। সেই ফাঁকেই কর্নেলকে এতক্ষণে প্রশ্নটা করেই ফেললুম, হ্যালো ওল্ড বস, ব্যাপারটা কি? কর্নেল চোখ বুজে কি যেন ভাবছিলেন। চোখ খুলে বললেন, তুমি কি কিছু বলছো ডার্লিং? খচে গিয়েও বললুম, না। কর্নেল হেসে উঠলেন। তারপর আমার চোখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, জয়ন্ত, তুমি তো খবরের কাগজের লোক, একজন ক্রাইম রিপোর্টার, দৈনিক সত্যসেবক। তোমাকে বাধা দিয়ে বললুম, আমাকে মাসে 5,000 টাকা মাইনে দিয়ে পুষছে, তাই তো? তাতে আপনার কি? আপনিও তো মিলিটারি সার্ভিসে কম পেতেন না। কর্নেল একইভাবে তাকিয়ে বললেন, জয়ন্ত, ইয়েতি কাকে বলে জানো নিশ্চয়ই। হিমালয় পর্বতমালার এক রহস্যময় প্রাগৈতিহাসিক দানবের খবর মাঝে মাঝে তোমাদের কাগজেও বেরিয়েছে, সম্প্রতিও বেরিয়েছে। আশা করি তা তুমি লক্ষ্য করেছ। জয়ন্ত, রিপোর্টার হিসেবে এবার একটা দারুণ রকমের সুযোগ কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। ইয়েতির ওপর একটা অনবদ্য কভারেজ দৈনিক সত্যসেবকে বেরোলে কি ব্যাপার ঘটবে টের পাচ্ছ কি? তোমার মাইনে তো বাড়বে, এই উপরন্ত ম্যাগসেস পুরস্কারের প্রাপ্তিও ঘটতে পারে। সুতরাং বৎস, দয়া করে মাথাটা ঠান্ডা করো। আমি তো ততক্ষণে হাঁ করে তাকিয়ে রয়েছি বুড়োর দিকে। কর্নেল বললেন, সম্প্রতি এই পূর্বাঞ্চলে অরুণাচল প্রদেশের চৌখাম আদিবাসীরা
দুটো অদ্ভুত প্রাণীকে পাকড়াও করেছে। এই জঙ্গলটা হলো লোহিত জেলার পাহাড়ি এলাকার খামতি উপত্যকায়। এবার মুখ খুললুম। হ্যাঁ, আমরা বক্সে করে তো সে খবর ছেপেছি। ওই 10 ফুট উঁচু দুটো জানোয়ার নাকি দেখতে পুরো অবিকল মানুষের মতন, একটা পুরুষ আর অন্যটা স্ত্রী। বিশেষজ্ঞরা তাদের পরীক্ষা করে দেখেছেন, কেউ বলছেন এটা এক জাতের গেরিলা, কেউ বলছেন এটা এক রকমের ভাল্লুক, আবার কারো মতে হচ্ছে এরাই নাকি ইয়েতি বা ওই সেই তুষার দানব, কোনো কারণে তুষার এলাকা থেকে চলে এসেছিল। দ্যাটস রাইট জয়ন্ত। বলেই কর্নেল তার পকেট থেকে একটা কাগজের কাটিং বার করলেন। পড়তে থাকলেন সেটা। 1957 সালে জুগন হেমল থেকে টম স্লিট এভারেস্টের পূর্বে 300 মাইল এলাকা ইয়েতির খোঁজে নাকি তোলপাড় করেন। কক্সাস অঞ্চলে 1946 সালে এক রুশ অভিযাত্রী দল ইয়েতির খোঁজে বেরিয়ে একটা 100 বছরের পুরনো বিশাল কঙ্কাল আবিষ্কার করেন। রুশ বিশেষজ্ঞদের মতে কক্সাসে এখনো ইয়েতি আছে। 1970 সালের জুনে থাই বার্মা লাওস সীমান্তে মেকং নদীর ধারে দুটো অতিকায় মনুষ্যাকৃত প্রাণী দেখা গিয়েছিল। দর্শক ছিল অনেক। প্রাণীরা তাদের দিকে নাকি পাথর ছুঁড়ছিল। রেঙ্গুনের এক দৈনিক পত্রিকায় খবরটি বেরোয়। বাঁধা পড়ল সান্যাল সাহেবের কথায়। কর্নেল, ও তো কাগজের খবর। আমার পার্টনার বন্ধু আগরওয়াল সাহেব কি বিবরণ দিয়েছে আপনাকে আমি জানি না। তবে পাল্টা বাধা দিয়ে কর্নেল গম্ভীর হয়ে বললেন, হ্যাঁ, সেটা প্রত্যক্ষদর্শী বিবরণই বলা যায়। তা শুনেই আমি উৎসাহ দেখিয়েছি। আর সত্যি বলতে কি, ওর কথায় এতটুকু গরমিল অথবা সন্দেহ করার মতন আমি কিন্তু কিছু খুঁজে পাইনি মিস্টার সান্যাল। হংসধ্বজ হেসে উঠলেন, বললেন, এবার আমার দিক থেকে ব্যাপারটা শুনুন কর্নেল। গত 25শে মে অরুণাচলের উপজাতি অধ্যুষিত খামতি এলাকার জঙ্গলে আমি ও আগারওয়াল ক্যাম্প করে দিন রাত্রিটা কাটাই। আমাদের সার্ভেয়ার টিম পাহাড়ের তলায় খোঁড়াখুড়ি করছিল। ওখানে 700 একর মতন জায়গা আমরা সরকারের কাছ থেকে লিজ নিয়েছি। সেখানে সীসের খনি আছে বলে আমাদের ধারণা। সে যাই হোক, হঠাৎ অনেক রাতে ঘুম ভেঙে যায়। নাকে কেমন একটা যেন বিকট গন্ধ লাগে। ফুটফুটে জ্যোৎস্না ছিল। সার্ভেয়ার কুলিকামিনরা আশেপাশের তাঁবুতেই ঘুমাচ্ছিল। মনে হলো তাঁবুটার ওপর কোনো জন্তু চাপ দিচ্ছে। টর্চ নেব এবং আগরওয়ালকে ডাকবো ভাবছি, কিন্তু কোনো ফুরসত পেলাম না। আচমকা কি একটা জন্তু যেন আমার উপরে ঝাঁপিয়ে পড়ল। আমার বুকে বসে সেটা মানুষের মতোই 2 হাতে আমার গলাটা টিপে ধরল। টম যেন একেবারে আটকে গেল, কিন্তু ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে একটুখানি চেঁচিয়েছিল। সেটা পাশের ক্যাম্পে কেউ কেউ শুনতে পায় এবং তার ফলে তখনই হল্লা শুরু হয়ে যায়। বন্দুকের আওয়াজ করা হয়। ওরা তো জানে না আমার তাঁবুতে কি ঘটেছে। আগরওয়াল বোকার মতন দৌড়িয়ে বাইরে বেরিয়ে যায়। তার পাশেই যে আমি আক্রান্ত সেটা ও বুঝতে পারেনি। আমার ধারণা ওই হল্লা ও আওয়াজে ভয় পেয়েই জন্তুটা আমাকে ছেড়ে দেয়। তো তাকে বেরিয়ে যেতে দেখেই সবার বীরত্ব একেবারে উবে যায়। আন্দাজ এই 60 ফুট উঁচু আর ওই বরফের মতন একেবারে সাদা উলঙ্গ প্রকাণ্ড এই মূর্তি দেখলে তা অস্বাভাবিকই মনে হয়। যাই হোক, সে যখন জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছে তখন একজন সার্ভেয়ার গুলি ছোড়ে। আশ্চর্য, দানবটা ঘুরেও তাকায় না, জঙ্গলে উধাও হয়ে যায়। তখন দুঃসাহসী আগরওয়াল তার পিছনে পিছনে দৌড়ে যায়। অনিল বললেন, দানবটা বাইরে যাওয়ার পর আপনি কি দেখেছিলেন ওটাকে? হংসধ্বজ বললেন, না, কারণ আমি বিছানা ছেড়ে উঠতেই পারিনি, অজ্ঞান হয়ে গেছিলাম। তবে কেমন করে জানলেন যে ওটা একটা প্রকাণ্ড এবং বরফের মতো সাদা? আমার লোকেরা বর্ণনা করেছে।
আগারওয়াল সাহেব আমাকে যা বলেছেন তা আপনার বর্ণনার সঙ্গে এক। উনি কিছু দূর তাড়া করে ফিরে আসেন, পাহাড়ের আড়ালে ওটা অদৃশ্য হয়ে যায় বলে কর্নেল চুরুট বের করে জেলে নিলেন। তারপর ফের বললেন, আগারওয়াল সাহেব ফিরে এসে আপনাকে অজ্ঞান দেখেন। তখন লোকজনকে খুব বকাবকিও করেন। তাদের অবশ্য কোনো দোষ ছিল না। ওই বিস্ময়কর প্রাগৈতিহাসিক প্রাণীটা প্রত্যক্ষ দেখে সবাই আতঙ্কে কাঠ হয়ে গিয়েছিল, সেটাই স্বাভাবিক। আচ্ছা মিস্টার সান্যাল, যে সার্ভেয়ার ভদ্রলোক গুলি ছুঁড়েছিলেন তিনি কি এখনো আছেন ওখানে? হংসধ্বজ মাথা নাড়লেন। সেটা একটা দুঃখের ব্যাপার কর্নেল। ভদ্রলোক ওই ভয়ানক প্রাণীটাকে দেখার পর থেকেই কেমন অসুস্থ হয়ে পড়েন, তারপর চাকরি ছেড়েও চলে যান। খুব অভিজ্ঞ খনিতত্ত্ববিদ ছিলেন, ধাতুবিদ্যাতেও বিশেষজ্ঞ বটে। আর কি করি, থাকলেনই না যখন আর আটকালুম না। আর শুধু উনি একা নন, সার্ভেয়ার গ্রুপের বাকি সবাই চাকরি ছেড়ে চলে গিয়েছে। এলাকার কুলিকামিনরাও পালিয়েছে। অবশেষে নতুন সার্ভেয়ার গ্রুপ এবং কুলিকামিন সংগ্রহ করেছি আমরা। আমি ভেতরে ভেতরে উত্তেজিত হয়ে পড়েছিলাম। তাহলে সেই রহস্যময় ভয়ঙ্কর দানবের খোঁজেই কর্নেল নীলাদ্রি সরকার এখানে চলে এসেছেন। উত্তেজনা দমন করলুম। অরুণাচলে ইয়েতি, এই নামে একটা সম্ভাব্য রিপোর্ট আমার চোখের সামনে যেন ভেসে উঠল। দৈনিক সত্যসেবকের বিক্রি সংখ্যাও আবার এক দফা বেড়ে যাবে। সন্ধ্যায় এসে পৌঁছালেন হরিহর আগারওয়াল। বয়সে হংসধ্বজেরই কাছাকাছি, আয়তনে একটু মোটা, এই যা। রংটা বেশ ধপধপে ফর্সা, খুব হাসি খুশি মানুষ। দুজনে ছাত্রজীবন থেকেই বন্ধু ছিলেন। চা বাগিচা ও একটা খনিতে দুজনেরই অংশদারিত্ব সমান সমান। চমৎকার বাংলা বলতে পারে আগারওয়াল। অবাঙালি বলে চেনা ঠিক একটু কঠিন। এসে জানালেন, নতুন সার্ভেয়ার গ্রুপ এবং লোকজন অলরেডি চলে গেছে, কাজও শুরু হয়ে গেছে। শিগগিরই পৌঁছানো দরকার, নয়তো আবার তারাও পালাবে। পরদিন সকালে শুরু হলো আমাদের যাত্রা। ট্রেনে লামডিং ডিমাপুর হয়ে তিনসুকিয়া এবং তারপর ডিব্রুগড়। সেখান থেকে আবার ট্রেনে ডাঙ্গুরি। ডাঙ্গুরি থেকে জিপের ব্যবস্থা করা ছিল। লোহিত নদী পেরিয়ে মাদিয়া নামে একটা জায়গায় পৌঁছল। সেখানেই সভ্য জগতের সীমানা শেষ হচ্ছে। 2 দিন 2 রাত কেটে গেল রাস্তায়। মাদিয়া থেকে দুর্গম পাহাড় ও জঙ্গল শুরু। রাস্তা বলতে তেমন কিছু নেই। আমাদের জিপ কিন্তু হেলে দুলে নির্ভয়ে চলতে থাকলো। হামতে পৌঁছলাম সন্ধে নাগাদ। তখন শরীর একেবারে যেন ঝাঁঝরা হয়ে গিয়েছে, নার্ভও বিপর্যস্ত। কর্নেল বুড়ো কিন্তু আশ্চর্যভাবে নির্বিকার। সারা পথ দ্বিতীয় মহাযুদ্ধের অভিজ্ঞতা শুনিয়ে গিয়েছেন। এইসব অঞ্চলেই নাকি উনি ছিলেন এবং ওনার নাকি সবই নখদর্পণে। এমনকি অনেক পাহাড়ি সর্দারদের সঙ্গেও নাকি তার ভাব হয়েছিল। নীলের বিশ্বাস, দেখলে তারা নাকি এখনো চিনতে পারবে। একটা সুদৃশ্য উপত্যকায় সান্যাল সাহেবদের লোকেরা কাজ করছে। ছোট নদী আছে, তার দুধারে নিবিড় জঙ্গল। জঙ্গলের একদিকে খনি খোঁড়ার এবং মাটি পরীক্ষার কাজ চলছে। তাঁবুগুলো একটা টিলার গায়ে। কাজের চেয়ে হল্লাটা খুব বেশি যেন মনে হলো। সম্ভবত ইয়েতির আতঙ্কে সবাই একেবারে জড়সড়। এখানে ওখানে আগুন জ্বালানো রয়েছে। তার উপর এখন নিজেদের জেনারেটরের থেকেও বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। আলোয় জায়গাটা একেবারে দিনের মতন ফর্সা হয়ে রয়েছে। মনে হলো ইয়েতির কর্তা বাবারও সাহস হবে না আবার এখানে এসে ঢু মারে। কর্নেল জায়গাটা দেখতে দেখতে একটু হেসে ঠিক তাই বলে উঠলেন। খাওয়ার পর ক্যাম্প চেয়ারে বসে সবাই যখন গল্পগুজব শুরু করেছে, আমি তখন তাঁবুর ভেতরে গড়িয়ে পড়েছি।
শরীর একেবারে অচল, ঘুম পাচ্ছে প্রচণ্ড, আতঙ্কও হচ্ছে যদি এটি এসে আমারও গলা চেপে ধরে। ঘুমিয়ে পড়ার আগে অবধি বাইরে ওদের কথাবার্তার আওয়াজ শুনতে পাচ্ছিল। কর্নেল বলছিলেন, ইয়েতির চামড়া কেমন মনে হয়েছিল বললেন যেন মিস্টার সান্যাল? খসখসে, শক্ত, তাই না? হুম, দ্যাটস পসিবল। হংসধ্বজবাবুর গলা শুনলুম। হ্যাঁ, খসখসে আর শক্ত, কেমন যেন সেই ওই প্লাস্টার আটা মানুষের মতো। তারপর ঘুমিয়ে গেছি। এমন গভীর ঘুম জীবনে যেন ঘুমায়নি। ইয়েতি এলে দিব্যি আমাকে মেরে যেতে পারত। ঘুম যখন ভাঙল, অভ্যাস মতন হাত ঘড়ির দিকে তাকালুম। 6টা। কিন্তু প্রচণ্ড রোদ ফুটেছে বাইরে। অরুণাচল কি না, তখন নিজের ঘুমের প্রতি বেজার হলুম। এমন ঘুম তো কলকাতায় দেখি না আসতে। এই ইয়েতির জঙ্গলে এত ঘুম! পাশের ক্যাম্পখাটের দিকে তাকিয়ে দেখি বুড়ো নেই। উঠে পড়লুম। বাইরে যেতেই দেখা হলো হংসধ্বজের সঙ্গে। বললেন, গুড মর্নিং মিস্টার চৌধুরী। হ্যাঁ, গুড মর্নিং। কর্নেল কোথায়? উনি তো 5টায় বেরিয়েছেন। ওরা সব নিষেধ করেছিল, কিন্তু শুনলেন না। এখন আগারওয়াল ওর খোঁজে গেল। উদ্বিগ্ন মুখে হংসধ্বজ কথা বললেন। আমি হেসে বললুম, আরে ভাববেন না, ভাববেন না, ওর এইসব নানান বাতি। এর ওই অদ্ভুত ক্যামেরাটা দেখেছেন? বাইনাকুলারটা আশা করি দেখেছেন। হয়তো দেখবেন ইয়েতির ছবি তুলে নিয়েই ফিরে আসবেন। হংসধ্বজ তবু যেন আশ্বস্ত হতে পারল না। বললেন, এলাকার উপজাতীয় কোনো কোনো গোষ্ঠী এখনো খানিকটা বন্য স্বভাবের এবং হিংস্র। সভ্য মানুষ দেখলেই মেরে ফেলে। তাছাড়া ওই বৈরী নাগরাও থাকতে পারে। বেশি দূরে গিয়ে পড়লে। বাধা দিয়ে বললুম, কর্নেল তো বলেছিলেন এলাকা ওর চেনা, ভাববেন না, ওই বুড়োকে তো আমি চিনি। চা ব্রেকফাস্টের পর আমাকে হংসধ্বজ ওদের খনির কাজ দেখাতে নিয়ে গেলেন। সব ঘুরে দেখতে দেখতে 10টা বেজে গেল। তারপর কর্নেল ফিরলেন, সঙ্গে আগরওয়ালও আছেন। আগরওয়াল এসেই বললেন, সান্যাল, ইউরেকা! এর জন্যই তো আমি তোমাকে বলেছিলুম, কর্নেল সাহেব ছাড়া এই ইয়েতি রহস্য ফাঁস করা কারুর পক্ষে সম্ভব নয়। ক্লু পাওয়া গেছে। হংসধ্বজ অবাক হয়ে বললেন, তার মানে? কর্নেল ইয়েতির পায়ের ছাপ খুঁজে পেয়েছেন। আমিও গিয়ে সচক্ষে দেখলুম, একেবারে মানুষের মতো। কর্নেল একটু হেসে বললেন, না, কতটা মানুষের মতো? হংসধ্বজ উত্তেজিত স্বরে প্রশ্ন করলেন, এই কোথায় কোথায় দেখলেন? কত দূরে, কাছাকাছি নাকি? বেশি দূরে নয়, ওই নদীর বালিতে, মাত্র 300 গজ দূরে। হংসধ্বজের মুখ সাদা হয়ে গেল। সর্বনাশ! বলেন কি? আগরওয়ালকে দেখে মনে হলো ভয় পাননি। বললেন, শুধু তাই নয়, ওই পায়ের ছাপ অনুসরণ করে আমরা ওপরের পাহাড়ে একটা গুহার সামনে পৌঁছলুম। গুহায় অবশ্য ঢুকতে সাহস পাইনি। পরে লোকজন নিয়ে গিয়ে ঢুকবো বলে দুজনে বড় একটা পাথর ঠেলাঠেলি করে মুখটা বন্ধ করে এলুম। সান্যাল অবিকল সেই রাতের মতন বিটকেল গন্ধটা আমি কিন্তু টের পেয়েছি সেখানে। কর্নেল মাথা নেড়ে বললেন, হুম, আমি কিন্তু ওখানে কোনো গন্ধ পাইনি। আমি বললুম, ইয়েতির কাছে ওই পাথরটা কি বাধা হবে বলে মনে করলে কর্নেল? ও তো এক ধাক্কায় গুহার দরজা ফাঁক করে বেরিয়ে আসবে। কর্নেল আবারও মাথা নাড়লেন। ইউ আর রাইট জয়ন্ত, ইউ আর রাইট। তাহলে পাথর ঠেলাঠালি করতে গেলেন কেন শুনি? আগরওয়াল সাহেব জেদ করলেন, তাই আর কি। আগরওয়াল ব্যস্তভাবে বললেন, কিন্তু কর্নেল, পাথরটা কিন্তু এমনভাবে খাঁজে আটকে দিয়েছি আমরা যে গুহর ভেতর থেকে কিন্তু ঠেলে সরানো অসম্ভব। কর্নেল তার দিকেও ঘুরে বললেন, ইউ আর রাইট। আমি তো হতভম্ব। আমাকেও রাইট বললেন, আবার আগরওয়ালকেও রাইট বললেন। অর্থাৎ ইয়েতিটা গুহর মুখের পাথর ঠেলে বেরিয়ে আসতে পারবে এবং পারবে না, এমন পরস্পর বিরোধী কথা কেন বললেন কর্নেল? বুড়িয়ে বাহাত তুলে ধরেছে নিঘাত। মনে মনে হাসলুম, আবার উদ্বিগ্নও হলুম।
হংসধ্বজ ভয় ভয়ে বললেন, আপনি কি মনে করেন যে সত্যি গুহার মধ্যে ইয়েতি আছে? কর্নেল আবারও মাথা নাড়লেন। জানি না, তবে পায়ের ছাপ আমরা গুহার ভেতর অবধি দেখেছি, এইটুকুই বলতে পারি। যাই হোক, আপনারা লোক জোগাড় করুন, 2 ঘন্টার মধ্যেই আমরা কিন্তু বেরোবো। একটু পরেই দেখি খবরটা কিভাবে যেন পাচার হয়ে গেছে। ইতস্তত জটলা এবং আলোচনা চলছে। কুলি, কামিন, সার্ভেয়ার গ্রুপ সবই উত্তেজিত হয়ে পড়েছে। হংসধ্বজ এবং আগরওয়াল বেগতিক দেখে সবাইকে সাহস দিয়ে বেড়াচ্ছেন। সেই ফাঁকে কর্নেল আমার হাত ধরে টানলেন, তারপর একটা গাছের তলায় নিয়ে গিয়ে চাপা এবং গম্ভীর স্বরে বললেন, জয়ন্ত, এক অদ্ভুত অবস্থার মধ্যে পড়ে গেছি এখানে এসে। মাথা মুন্ডু তো কিছুই বুঝতে পারছি না। এখানে এসে যা বুঝতে পারছি তাতে বাধা দিয়ে বললুম, পুরো ব্যাপারটা গুল, তাই তো? গুলি বা বলি কি করে? আগের লোক যারা জনাকতক এখনো দলে রয়েছে, সকালে তাদের প্রত্যেকের কাছে এই ঘটনাটা জেনেছি। সবাই এতিকে দেখেছে, বিরাট সাদা মূর্তি, 2 হাত সামনে ঝুলিয়ে হেঁটে গেছে। সে রাতে ফুটফুটে জ্যোৎস্নাও ছিল, দেখতে অসুবিধা হওয়ার কথাও নয়। অথচ আমার ইনটিউশন বলছে, জয়ন্ত, আমার সেই বিস্ময়কর ইনটিউশনের কথা স্মরণ করো, যা থেকে আমি আবহাওয়ায় কোনো হত্যাকাণ্ডের গন্ধ টের পাই। ভয় পেয়ে বললুম, সে কি? আপনার মনে হচ্ছে এখানে কোনো হত্যাকাণ্ড হবে? হবে জয়ন্ত, হবে। আই জাস্ট স্মেল ইট। কিন্তু কিভাবে হবে, কে খুন করবে, কেই বা খুন হবে, কিচ্ছু জানি না। কিচ্ছু বুঝতে পারছি না, নিজেকে বড় অসহায় দেখছি। উদ্বিগ্ন মুখে বললুম, হংসধ্বজ আর আগরওয়ালের মধ্যে পার্টনারশিপের ব্যাপারে কোনো রেষারেষি নেই তো? কোনো প্রমাণ আমি পাইনি। কলকাতায় আগে ওদের কনসার্ন সম্পর্কে খোঁজ খবর স্বাভাবিক কৌতূহলবশতই নিয়ে তারপরেই আমি এসেছি। দুজনে ঘনিষ্ঠ বন্ধু বললেও ভুল হয়, একেবারে এক আত্মা যাকে বলে। একসঙ্গে খায় ও ঘুমোয়, দুজনেই বাবার ত্যায্য পুত্র, ঘর পালানো দুঃসাহসী ছেলে। যা কিছু সম্পত্তি করেছে সবই নিজেদের উদ্যমে। তাছাড়া যা বুঝেছি, এইসব সম্পত্তি অর্জন ওদের কাছে নেশার মতন, উদ্দেশ্যহীন। জীবনে এমন অনেক মানুষ আছে জয়ন্ত, যারা নেশার ঘোরে নানা কাজ করে বেড়ায়। টাকার মালিক হওয়াটাই তাদের সুখ নয়, সুখ সব বিচিত্র কাজে। এমন মানুষ এই 2 বন্ধু। এদের মধ্যে এমন কি ঘটতে পারে আমি জানি না, যাতে কেউ কাউকে খুন করতে চাইবে। আমি চুপ করে থাকলুম। বুড়োর এই স্বভাবের কথা আমি জানি। কেউ কোনো ব্যাপারে ডাকলেই উনি তার সম্পর্কে বিশদ হাল হদিস না জেনে কিন্তু এগোবেন না। ইয়েতি হোক আর বাড়িতে ভূতের ঢিলই পড়ুক, কিংবা চুরি ডাকাতি হোক, মক্কেলের আতিপাতি তার জানা চাই। কর্নেল টুপি খুলে তাকে বাতাস লাগাচ্ছিলেন। হঠাৎ বললেন, এসো জয়ন্ত, আমরা সার্ভেয়ার গ্রুপের হেড ভদ্রলোকের সঙ্গে গিয়ে একটু আলাপ করি। উনি শুনেছি ভারতের শ্রেষ্ঠ ভূতত্ত্ববিদদের মধ্যে অন্যতম। অনেক চড়া দামেই ওকে বংশধ্বজবাবুরা কমাসের জন্য এনেছে। কেন্দ্রীয় সরকার আজকাল এসব ব্যাপারে এক্সপার্টদের সহায়তা পাইয়ে দিচ্ছে, তাই ওকে পেতে অসুবিধা হয়নি। তুমিও কোথাও খনিটনির সম্ভাবনা খুঁজে বের করো না, সরকার তোমাকেও সব রকম টেকনিক্যাল নো হাউ দিয়ে সাহায্য করবে। করবে নাকি জয়ন্ত? কথাটা বলে কর্নেল হাসতে হাসতে পা বাড়ালেন, কিন্তু হাসিটা কেমন যেন শুকনো বলে মনে হলো। দুপুর 12:30টার মধ্যেই হংসধ্বজ আর আগরওয়াল প্রায় 100 লোকের একটা অভিযাত্রী বাহিনী গড়ে তুললেন। অধিকাংশই ওই অঞ্চলের অধিবাসী। তারা যেমন দুঃসাহসী তেমনি গোয়ার মানুষ। অস্ত্র শস্ত্র প্রত্যেকের হাতেই রয়েছে, বন্দুকও মোট 5টি। আমি ও কর্নেল সঙ্গে এনেছিলুম শিকারের রাইফেল। হংসধ্বজ ও আগরওয়ালেরও শিকারের রাইফেল আছে। হেড সার্ভার মিস্টার
পরেশ পুরকায়স্থর নিজস্ব রাইফেল রয়েছে। তাছাড়া আমাদের প্রত্যেকের একটা করে রিভলভারও রয়েছে। কাজেই আয়োজন খুব সাংঘাতিক হলো। দেখলাম স্থানীয় লোকেরা ঢাকও নিয়েছে কয়েকটা, শিঙাও আছে গোটা 2। এছাড়াও কয়েক টিন পেট্রোল আর ফার্স্ট এডের সরঞ্জামও নেওয়া হলো। সার্ভেয়ার গ্রুপের সঙ্গে একজন ডাক্তারও ছিলেন এখানে, ব্রজবিলাস বর্মন। তিনি বড় ভীত মনে হলো, মুখ একেবারে পাংশু হয়ে গিয়েছে। ভিড়ের ভিতর ঢুকে অনিচ্ছায় পা বাড়ালেন। রীতিমতন ইয়েতি অভিযান। সব খুঁটিয়ে দেখতে দেখতে আমরা হাঁটছিলাম। জবর রকমের রিপোর্ট লিখতে হবে কাগজের জন্যে। 1 ঘন্টা কষ্টকর যাত্রার পর প্রায় দুর্গম এক পাহাড়ের গুহার সামনে এসে আমরা পৌঁছালাম। কর্নেলকে দেখলুম যেন মোটেও নেতৃত্ব নিতে রাজি নন। সব আগারওয়ালের ওপর ছেড়ে দিয়েছেন। অনেক জল্পনার পর বুদ্ধ সাজানো হলো কয়েকটা। গুহামুখ থেকে 30 গজ দূরে একটা ঝোপের আড়ালে হংসধ্বজের নেতৃত্বে একদল ওত পেতে বসল। 2টো দল যথাক্রমে হেড সার্ভেয়ারের পরেশবাবু ও ভীতু ডাক্তারের নেতৃত্বে ডাইনে ও বাঁয়ে পাথরের আড়ালে গিয়ে বসল। চতুর্থ দল গুহামুখের উপরে পাহাড়ে গেল। সেখানে গাছ ও পাথরের আড়ালে তারাও বসল। তাদের নেতাকে আমি চিনি না, মনে হলো ওই সার্ভেয়ারদেরই কেউ হবে। পঞ্চম দলে আমি ও কর্নেল, সঙ্গে 20 জন উপজাতীয় কুলিকামিন। আমরা চলে গেলুম পাহাড়ের পিছনের দিকে। একটা ফাটলে গিয়ে ঠাসাঠাসি করে বসে পড়লুম। ফাটলটা ভূমিকম্পের ফলে হয়েছে, আন্দাজ ওই 5-6 চওড়া, অনেক ছোট বড় পাথরে ভর্তি। ইয়েতি যদি তারা করে নিঘাত মারা পড়তে হবে। এখানে বসার কারণ, গুহার অন্য মুখে ইয়েতি বেরোলে আমরা তাকে আক্রমণ করব, কিন্তু তাকে প্রাণে মারা চলবে না, ঠ্যাং খোঁড়া করে কাবু করতে হবে, অর্থাৎ জ্যান্ত ধরারই প্ল্যান করা হয়েছে। কথা হয়েছে গুহার মুখে শুকনো লকড়ি ঠেসে দিয়ে পেট্রোল ছড়িয়ে আগুন ধরানো হবে। ধোঁয়া দেখলেই আমরা প্রত্যেকটি দল সতর্ক হব। হঠাৎ দেখি কর্নেল উঠে দাঁড়ালেন। তারপর দলের একজনকে ডেকে হিন্দিতে বললেন, নাতানুক, তুমি ওদের লিডার হও, আমি আর এই জয়ন্তবাবু নিচের দিকে গিয়ে বসি। না না, আমরা দুজনেই যথেষ্ট। মনে রেখো, তুমি লিডার নাতানুক। নাতানুক নামে লোকটা প্রৌঢ়, দারুণ শক্ত সামর্থ্য চেহারা, বেটে খাটো, থ্যাবড়া নাক, কুতকুতে চোখে হাসি। বুঝলাম ও খুব খুশি হয়েছে কুলিদের সর্দার হয়ে। সাই দিয়ে একটা ধারালো প্রকাণ্ড দায়ের মুঠো যেভাবে চেপে ধরলো, মনে হলো ইয়েতির একটা ঠ্যাং সেই কাটবে। আমরা পিছনের দিকে দ্রুত এগোলুম। অবশ্য আমি কর্নেলের মতলব কিন্তু একটুও টের পাচ্ছি না। পাথরের বাধা পেরিয়ে অনেক কষ্টে ওকে অনুসরণ করছি। মনে মনে প্রচণ্ড উত্তেজনা। তাহলে সেই কিংবদন্তি খ্যাত রহস্যময় তুষার দানব সত্যিই কি সচক্ষে দেখার অমূল্য অভিজ্ঞতা অর্জন করতে চলেছি? আমার সঙ্গে ক্যামেরাও আছে, ফিল্মও রেডি, শুধু শাটার টেপার অপেক্ষায়। এই প্রথম দৈনিক সত্য সাবেকের পাতায় সত্যিকারের ইয়েতির ছবি দেখা যাবে। হে ঈশ্বর, সদয় হও, সদয় হও। কিন্তু কর্নেল থামবার তালে নেই। কোথায় যাচ্ছেন উনি? ফাটলের শেষে একটা খোলা জায়গায় গিয়ে পড়লুম। পাহাড়ের অন্য দিক থেকে ভেসে এলো তুমুল চিৎকার ও বন্দুকের শব্দ। তারপর ধোঁয়া দেখতে পেলুম। কর্নেল বলে উঠলেন, তো ওই ওই পাথরের আড়ালে চলো। প্রকাণ্ড পাথরের পিছনে গিয়ে বসলুম। চেঁচামেচির সঙ্গে ঢাকের আওয়াজ ও বন্দুকের শব্দ বাড়তে থাকলো। রুদ্ধশ্বাসে মুহূর্ত গুনছি, জানি না ইয়েতিটা কোন দিক থেকে বেরোবে। পাহাড়ের উপরে আকাশে মেঘের মতন ধোঁয়া দেখতে পাচ্ছি। আমার পাঁজরে খোঁচা দিলেন কর্নেল। তাকিয়েই আমি হতবাক, চোখ একেবারে নিষ্পলক। ক্যামেরার কথা তো ভুলেই গেলুম। দিনে দুপুরের ঝলমলে রোদে এদিকটা ভরে আছে। পাহাড়ের এপিঠ সম্পূর্ণ ন্যাড়া। উপরের একটা খাঁজের তলায় দাঁড়িয়ে আছে, হ্যাঁ, সেই কিংবদন্তি খ্যাত প্রাগৈতিহাসিক তুষার মানব অথবা দানব, সেই রহস্যময় ইয়েতি। বিশাল উঁচু ও চওড়া দেহ,
উলঙ্গ, সম্পূর্ণ সাদা, চামড়া যেন ভাঁজ বহুল। হাঁ করে তাকিয়ে রইলুম। স্বপ্ন দেখছি না তো? আমাদের মাথার উপর পাথরের চাতালে আন্দাজ 20 ফুট দূরত্বে প্রাণীটা দাঁড়িয়ে এদিক ওদিক তাকিয়ে দেখছে। দিলেই আমাদের উপর এসে পড়বে। মাত্র কয়েক সেকেন্ড, তারপর কর্নেল আচমকা হাততালি দিলেন, আর অমনি ইয়েতিটা আমাদের দেখতে পেল। তারপর চাতালের অন্য দিকে সরে গেল। আমি রাইফেল তুললেই কর্নেল বললেন, ক্যামেরা জয়ন্ত, ক্যামেরা। তখনই রাইফেল নামিয়ে ক্যামেরা তুলে পটাপট কয়েকটা ছবি তুলে নিল। ততক্ষণে ইয়েতি লাফ দিয়েছে। চাতাল আছে ধাপে ধাপে। কয়েকটি লাফে আমাদের পাথরটার আড়ালে যেতেই কর্নেল উঠে দাঁড়ালেন। আমিও উঠলুম। দেখলাম ইয়েতিটা সমতলে পড়ে দৌড়াচ্ছে, একবারে মানুষের মতো দৌড়াচ্ছে। কর্নেলও দৌড়াতে শুরু করলো তার পিছনে। আমি একটু ইতস্তত করে তাকে অনুসরণ করলুম। চেঁচিয়ে উঠলাম, সাবধান কর্নেল! গাছপালার মধ্যে তখন ঢুকে পড়েছে জন্তুটা। কর্নেল কি পাগল, তিনি পিছনে দৌড়াচ্ছেন, আমিও বোকার মতো দৌড়াচ্ছি। হাঁপাতে হাঁপাতে বললুম, গুলি করুন কর্নেল, গুলি গুলি করুন কর্নেল। কর্নেল আমাকে বোকা বানিয়ে চাপা গলায় ইয়েতিটার উদ্দেশ্যে বললেন, আপনার বন্ধু মিস্টার সান্যাল, প্লিজ একটু দাঁড়ান, আপনার কোনো ভয় নেই। আমাদের চারপাশে ঘন জঙ্গল, ছায়া আছে। ইয়েতিটা তক্ষুনি ঘুরে দাঁড়িয়ে গেল। ঘুরে মানুষের কণ্ঠস্বরে বলে উঠল, কে আপনারা? কর্নেল অকুত ভয়ে এগিয়ে গিয়ে বললেন, আমি প্রাইভেট ইনভেস্টিগেটর কর্নেল নীলাদ্রি সরকার, আর ইনি কলকাতার দৈনিক সত্য সেবকের প্রখ্যাত রিপোর্টার জয়ন্ত চৌধুরী। আর জয়ন্ত, ইনি হলেন আদি ও অকৃত্রিম মিস্টার হংসধ্বজ সান্যাল। আমি আকাশ থেকে পড়লুম, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলুম। কর্নেল বললেন, আপাতত মিস্টার সান্যাল, আপনার গায়ের প্লাস্টারগুলো আগে ছাড়িয়ে ফেলা দরকার। আপনার আর ইয়েতি সাজবার কোনো কারণ নেই, আমি সব টের পেয়েছি। ইয়েতি ক্লান্ত স্বরে বললেন, কিন্তু আগারওয়াল আর ওই শয়তান প্রতারকটার কি হবে? ওদের যে আমি শাস্তি দিতে পারলুম না, বরং আমাকেই ওরা পুড়িয়ে মারবার ষড়যন্ত্র করলো। কর্নেল হাত তুলে তাকে আশ্বস্ত করে বললেন, সেই জন্য আইন আছে মিস্টার সান্যাল, এসব ব্যাপারে আপনি আমার ওপর নির্ভর করতে পারেন। কিন্তু প্রতিশোধ নিতে আপনি যে অভিনব পন্থা নিয়েছেন তা মোটেও কার্যকর নয়, উল্টে আপনি পুড়ে মরতেন। এখন চলুন, কোনো ঝর্ণায় গিয়ে বসে সেখানে প্লাস্টার খুলে আমরা 3 জনে কোনো উপজাতিদের গ্রামে যাব। সেখানে আপনাকে নিরাপদে রেখে আমরা 2 জনে ফিরব, এবং কথা দিচ্ছি আগামীকাল যে কোনো সময় আমরা এসে আপনাকে নিয়ে যাব। ততক্ষণে আপনার পার্টনার আগরওয়াল এবং তার সহকারী জাল হংসধ্বজ সান্যালকে গ্রেফতার করা হবে। তখন বিকেল হয়েছে। দাফাং নামে একটা গ্রামের মোড়লের বাড়ি সত্যিকারের হংসধ্বজ বাবুকে রেখে আমরা ফিরলুম ক্যাম্পে। দেখি সবাই কখন ফিরেছে। আমাদের দেখে আগরওয়াল ও জাল হংসধ্বজ দৌড়ে এলেন। কর্নেল ক্লান্ত স্বরে বললেন, ইয়েতিটার পিছনে অনেক দূরে গিয়েছিলুম, গুলিও করলুম, কিন্তু আমাদের বরাত পালিয়ে গেল। কথা মতন আমি ইনিয়ে বিনিয়ে সব ব্যাপারটা বানিয়ে শোনালুম। শুনে ওরা খুব নিরাশ হলেন। তারপর কর্নেলের পরামর্শ মতো আমি কলকাতায় আমার কাগজে খবর পাঠাতে তক্ষুনি মুদিয়া যেতে চাইলুম। জিপের ব্যবস্থা হয়ে গেল সঙ্গে সঙ্গে। অনেক রাতে সেখানে সরকারি বাংলোর চৌকিদারকে ঘুম থেকে তুলিয়ে নিজের পরিচয় দিলুম। জিপের ড্রাইভারকে বললুম, আপাতত এখানেই রাত কাটাতে চাই, কাল সকালে আমরা ফিরব। সে রাজি হলো। একেই রাস্তা দুর্গম, তাতে বৈরী নাগাদের ভয় আছে, রাতে ফেরা নিরাপদ নয়। সে রাতেই কর্নেলের চিঠি নিয়ে থানায় যোগাযোগ করলুম। তারপর রাতটা বাংলোয় কাটিয়ে পরের দিন সকালে ক্যাম্পে পৌঁছলুম। পুলিশ আসবে কথা মতো দুপুরের মধ্যেই, কিন্তু তখনও রহস্যের চাবিকাঠি কিন্তু কর্নেলের হাতে। এই ওর এক অভ্যাস। কর্নেল কিছুক্ষণের জন্য একবার একা জঙ্গলে ঘুরে এলেন। বিরল জাতির পাখি দেখতেই বেরিয়েছিলেন। আমি আগরওয়ালদের নানা কথায় ভুলিয়ে রাখলুম।
তারপরে সবে লাঞ্চ সেরে কর্নেল ও আমি তাঁবুতে গড়াচ্ছি। পুলিশের জিপের আওয়াজ কখন শোনা যাবে সেই প্রতীক্ষা করছি। হঠাৎ আগারওয়ালের তাঁবু থেকে চাপা ধস্তাধস্তির শব্দ কানে এলো। কর্নেল অমনি লাফিয়ে উঠে বললেন, জয়ন্ত, রিভলভার লোড করে নাও, চলে এসো। দেখলুম উনিও রিভলভার হাতে নিলেন। দুজনে দৌড়ে আগারওয়ালের তাঁবুতে গেলুম। কর্নেল পর্দা তুলতেই গর্জে উঠলেন, আগারওয়াল দাঁড়ান। উঁকি মেরে এক পলকেই দেখলুম দৃশ্যটা। দুটো ক্যাম্পখাটের মাঝে মেঝে জাল হংসধ্বজকে ফেলে তার বুকের ওপর বসে আছে আগারওয়াল। দু হাতে গলা টিপে ধরেছেন। আগারওয়াল তখনই উঠে কাঠ হয়ে দাঁড়ালেন। কর্নেল বললেন, কাজে নেমে মারামারি করার কথা নয় মিস্টার আগারওয়াল। বকরা নিয়ে সব ক্ষেত্রে খুনোখুনি হয়েই থাকে, তবে খুন করে ইয়েতির ঘাড়ে চাপানোর আর উপায় নেই মশাই। আগারওয়াল ঘোঁত ঘোঁত করতে করতে বললেন, কি কি বলছেন আপনি? বুঝতে পারছি না। নিশ্চয়ই পারছেন, বিশেষ করে যখন সত্যি সত্যি ইয়েতির আবির্ভাব ঘটেছে তখন সবাই টের পেয়ে গেছেন বই কি। নিশ্চয়ই আজ করেছেন এই ইয়েতিটা আসলে কে। কর্নেল একটু হাসলেন। অবশ্য আপনি যখন আমার কাছে ইয়েতির খবর নিয়ে যান তখন একটুও ভাবেননি যে ওই ইয়েতিটা আপনার পার্টনার ও আজীবন বন্ধু হতভাগ্য হংসধ্বজ সান্যাল। তখন সত্যিকারের ইয়েতির আতঙ্কেই আমার সাহায্য চেয়েছিলেন। কিন্তু এবার যখন কথায় কথায় আমি এই জাল হংসধ্বজের কাছে জেনে নিলুম যে ইয়েতির গায়ের চামড়া খসখসে শক্ত এবং ভাঁজবহুল, কতকটা সেই প্লাস্টারের মতন, তখনই আপনি সন্দেহ করতে শুরু করলেন। তারপর ওই গুহার দরজায় গতকাল সকালে আমার সঙ্গে গিয়ে ঠিক আমারই মতো এমন কিছু চিহ্ন আপনার চোখে পড়েছিল। তাতে ইয়েতিটা যে কে সেটা চিনতে আপনার দেরি হয়নি, তাই তাকে পুড়িয়ে মারার ব্যবস্থা করলেন। সবই ঠিক ছিল, বাদ সাধলুম শুধু আমি। আর পেছন দিকটায় আমি থাকতে চাইলুম, তাতে আপত্তির কারণ ছিল না, কারণ ইয়েতি বেরোলে নাতানুক সর্দাররা ঝোঁকের বশেই তাকে মেরেই ফেলতো। আপনি কৌশলে ইয়েতিটার লাশটা নিশ্চয়ই আমাদের অগোচরে নষ্ট করার ব্যবস্থা করতেন, কিংবা একটা গল্প রটাতেন। সে যাই হোক, এবার আপনি দ্বিতীয় খুনের উদ্যোগে ব্যস্ত ছিলেন, কারণ এই জাল হংসধ্বজ সব টের পেয়ে আপনাকে ব্ল্যাকমেল শুরু করেছিলেন। গত রাতে সুবিধে হয়নি, কারণ জয়ন্ত ছিল না বলে আমি জাল হংসধ্বজকে শুতে ডাকলুম, তাই মরিয়া হয়ে আজ কাজে নেমেছিলেন। জাল হংসধ্বজ উঠে বসেছিলেন। হাঁপাতে হাঁপাতে বলল, সবে ঘুমটা এসেছে, হঠাৎ দেখি বেটা আমার বুকে চেপে গলা টিপে ধরেছে। আগে যদি জানতাম না ওর মতলবটা কি। কর্নেল বললেন, হ্যাঁ, ওর তর্সই ছিল না, স্পষ্ট বোঝা যায়। এরপর আগারওয়াল চাদর মুড়ি দিয়ে লাশ ঢেকে রাখতেন, আমাদের বলতেন সান্যাল অসুস্থ, বিশ্রাম নিচ্ছে। তারপর রাতে হইচই করে রটাতেন যে ইয়েতিটা এসেছিল, সে গলা টিপে মেরে গেছে। বাহ বাবা বাহ, চমৎকার সুযোগ, কারণ গুহায় তখন ইয়েতিটা মারা পড়েনি, অতএব কিনা প্রতিশোধ নিয়ে গেছে। অপূর্ব মিস্টার আগারওয়াল, অপূর্ব। পুলিশের জিপের আওয়াজ শোনা গেল এতক্ষণে। আমরা মদিয়ার ডাক বাংলোতেই রাত কাটিয়েছিলাম। কলকাতায় ফিরে আসছি। অরুণাচলের ইয়েতি নিয়ে ভাবছি। কর্নেল বললেন, বৎস জয়ন্ত, কি হতাশায় ভুগছ? অবশ্যই, ইয়েতিটা যে গুল সাতকাহন করে লেখার তো কোনো মানেই হয় না। কিন্তু তার বদলে সীমান্তে গুপ্তচর চক্র উচ্ছেদের কি চমৎকার একটা খবর তোমরা এবার ছাপাবার সুযোগ পেলে দেখো। অবাক হয়ে বললুম, গুপ্তচর চক্র? তার মানে?
কোথায় গুপ্তচর? কর্নেল দাঁড়িয়ে চুলকে বললেন, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আই এম ভেরি সরি সরি, তোমাকে তো মূল ব্যাপারটাই বলা হয়নি। কিছুই বলা হয়নি? কেনই বা জাল হংসধ্বজ, কেনই বা এসব ঘটলো? এক মিনিট এক মিনিট, সব বলছি। বলে কর্নেল চুরুট ধরালেন। আরামে হাত পা ছড়িয়ে বসলেন। তারপর বলতে শুরু করলেন, হ্যাঁ, তো হংসধ্বজ সন্ন্যাল লোকটা সৎ কিন্তু নির্বোধ। তাছাড়া তার মাথায় কিঞ্চিত পাগলামিও আছে। নানান অদ্ভুত কাজে ঝাঁপিয়ে পড়তেও দ্বিধা করে না। দুর্গম এলাকায় খনির খোঁজা তার বাতিক। নেফা এলাকায় তিনি সেই উদ্দেশ্যেই যাতায়াত করতেন। আর তার বন্ধু হরিহর আগরওয়াল তার উল্টো, অসম্ভব ধূর্ত। যেভাবে হোক এই এলাকায় এসে আগরওয়াল হংসধ্বজের অগোচরে এক বিদেশি রাষ্ট্র ও বৈরী নাগাদের যোগাযোগের মূল মাধ্যম হয়ে ওঠে। হংসধ্বজ আগে জানলে তাকে বাধা দিতেন। জানলেন শীষের খনি খুঁজতে এসে যখন ক্যাম্প করা হলো, তখন বিস্ময়ে দুঃখে হতচকিত হলেন হংসধ্বজ। বোঝানোর চেষ্টা করলেন বন্ধুকে, কিন্তু তখন আর আগরওয়ালের ফেরার পথ নেই। বৈরী নাগাদের যে গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ, তখন উল্টো গাইলে তারা তাকে মেরে ফেলবে, আবার হংসধ্বজকেও খুন করবে। এদিকে হংসধ্বজ তাকে শাসাচ্ছেন, নাগাদের সঙ্গে আর এতটুকু যোগাযোগ রাখলে সে পুলিশকে জানাতে বাধ্য হবে। অবশ্য সেটা ছিল নিছকই হুমকি। এই শীষের খনি আর বন্ধুত্ব দুই হংসধ্বজের কাছে ছিল মূল্যবান। আগরওয়াল দেখলেন যেদিকেই পা বাড়াবেন সেদিকেই বিপদ। যদি চিরদিন নির্বোধ ও ছিটগ্রস্ত এই বন্ধুটি সত্যি সত্যি ঝোঁকের বসে টহলদার বা পুলিশ বা সেনাবাহিনীর কাছে কথাটা তুলে দেন, তাহলে তো সাংঘাতিক কাণ্ড হবে। শেষ অবধি আগরওয়ালের মাথায় খুন চড়ে গেল। ক্যাম্পে তখনও সার্ভেয়াররা পৌঁছায়নি, কেবল একদল কুলি জোগাড় করা হয়েছে। তারা স্থানীয় লোক, এসে হাজিরা দিয়েই নিজের গায়ে ফিরে যায়। এক রাতে আগরওয়াল ঘুমন্ত বন্ধুর বুকে বসে গলা টিপে ধরলেন। যখন দেহটা নেতিয়ে গেল, তখন চুপি চুপি সেটা নিয়ে গিয়ে পাহাড় থেকে গড়িয়ে ফেলে দিলেন। রান্না ও অন্যান্য কাজের লোকজনা পাচ্ছিল, তারা কেউ টেরও পেল না। সকালে রটিয়ে দিলেন হংসধ্বজ রাতে মদিয়া গেছেন, ফিরতে 2-1 দিন দেরি হবে। ওদিকে একটা পাহাড়ের খাদে যেখানে দেহটা ফেলেছেন তার নিচেই নদী। নদীতে গভীর বালি আছে এবং আশ্চর্য শক্ত প্রাণ হংসধ্বজের। পরের দিন একদল উপজাতীয় শিকারী তাকে মুমূর্ষ অবস্থায় পড়ে থাকতে দেখে তুলে নিয়ে গেল নিজেদের গায়ে। সেবা শুশ্রূষা করে তারপর 7 মাইল দূরে বাংলা মিশনারি হাসপাতালে রেখে আসে। এই ঘটনা ঘটেছিল 20শে মে। 23শে মে ক্যাম্পে সার্ভেয়াররা আসে, কাজ শুরু হয়। কিন্তু রাঁধুনি চাকর বাকর সবাইকে রাতারাতি তখনই সরিয়ে দেওয়া হয়েছে। তারা এই ভুতুড়ে বনবাদার থেকে পালাতে পারলে বেঁচে যায়। সব ছিল সমতলের বাসিন্দা। নতুন রাঁধুনি ও চাকর বাকর এনেছে আগরওয়াল, আর এনেছে ওই জাল হংসধ্বজকে। হংসধ্বজের উদ্যোগে এবং তার পার্টনারশিপেই খনির লাইসেন্স ও সরকারি লোন ও টেকনিক্যাল সহায়তার ব্যবস্থা হয়েছে। অতএব হংসধ্বজ একজন পাশে থাকা চাই। পরে যখন দরকার বুঝতো, ওই জালটাকেও খতম করে দিত এবং ইয়েতির নামে সেটা রটাতো। এই জঙ্গলে মানুষ খুন করা কিন্তু এমন কিছু কঠিন নয়। সে যাই হোক, জাল হংসধ্বজকে নিয়ে নির্বিঘ্নেই কাজ চলছিল। 25শে মে রাতে হঠাৎ ক্যাম্পে ইয়েতির আবির্ভাব ঘটল।
ভয় পেয়ে গেল আগারওয়াল। ইয়েতিটাকে সেও সচক্ষে দেখল। একেবারে সত্যিকারের আতঙ্ক। সার্ভায়াররা পালিয়েছে, কুলিরাও ভোগে গেছে, তাই সে কলকাতায় গিয়ে আমার শরণাপন্ন হলো। কোনো এক সূত্রে আমার সঙ্গে তার অল্প চেনাশোনা ছিল। আমি এতিটাকে ধরতে বা হত্যা করতে পারলে তার শীষের খনি এবং গুপ্তচর চক্র দুটোই বজায় থাকবে। এবার প্রশ্ন করলুম, আচ্ছা, ইয়েতির প্ল্যান হংসধ্বজবাবুর মাথায় এলো কিভাবে? কর্নেল হেসে উঠলেন। মে মাসের মাঝামাঝিতে এই এলাকায় একজোড়া 10 ফুট উঁচু মানুষের মতন প্রাণী ধরা পড়ে উপজাতীয়দের হাতে। সে খবর তো তোমরাও বক্সে করে ছেপেছিলে। আসলে আমার ধারণা ও দুটো এক জাতের ভাল্লুক। বললুম, হংসধ্বজবাবুর মাথায় তাহলে ওই থেকে ইয়েতি সেজে প্রতিশোধের বাসনা গজায়, তাই তো? কর্নেল আরো জোরে হাসলেন। ভদ্রলোক রীতিমতো পাগল। অনায়াসে কোনো সেনাবাহিনীর কাছে বা টহলদার পুলিশের কাছে জানাতে পারতেন। তা না করে 100 মাইল দূরের বাংলা মিশনারি হাসপাতাল থেকে সারা গায়ে প্লাস্টার জড়ানো অবস্থায় রাতারাতি উধাও হন। জঙ্গলে এসে সাদা কাপড়ে বাকি অংশও জড়ান। ওই বিকট মূর্তিতে হানা দেন 25শে মে রাতে। ভাগ্যিস গুলি ফসকেছিল ওদের। অথচ কাণ্ড দেখো, তবু দমে যাননি ভদ্রলোক। পাগল বলে কাকে? অবিবাহিত লোকেরা যত বয়স বাড়ে তত যেন অদ্ভুত হয়ে ওঠে। তুমি ভাগ্যিস বিয়েটা সেরে নিয়েছ জয়ন্ত। হেসে বললুম, তা ওই পাহাড়ের গুহায় থাকতেন নাকি হংসধ্বজ? কি খেতেন কি? হ্যাঁ, ওই গুহাটা তো থাকার উপযোগী, আর খেতেন চুরি করে। চুরি করে? সে কি? হ্যাঁ, ওই রাতে উপজাতিদের গ্রামে হানা দিতেন চুপি চুপি। ওই বিকট মূর্তি দেখে অমন হিংস্র লোকেরাও গর্তে সে দিয়ে যেত কিনা। কুকুরগুলোও ভয়ে কাঠ হয়ে যেত। গোটা এলাকা জুড়ে এখন ইয়েতির খবর শুনতে পাবে। ভাগ্যিস সভ্য জগতের বাইরে পাহাড় জঙ্গলের এলাকা, নয়তো ধুন্ধুমার পড়ে যেত। তা হ্যাঁ জয়ন্ত, শোনো, এই এলাকায় ইয়েতিকে বলে বুড়ু। মনে রেখো, বুড়ু। এই উপজাতীয়রা এত সাহসী ও হিংস্র মানুষ, অথচ তারা বুড়োর নাম শুনলে কেঁচো হয়ে যায়। একটু চুপ করে থেকে বললুম, গৌহাটিতেই আমাদের জাল হংসধ্বজই রিসিভ করেছিলেন তো? এতটুকু টের পাইনি কিন্তু। কর্নেল বললেন, না, আমার কিন্তু কেমন একটু লেগেছিল। ওই গেটে নেম প্লেটটা যেন সদ্য বসানো হয়েছে, টাটকা চকচকে পালিশ। তাছাড়া বাড়ির চাকরগুলোও মনে হলো নতুন এসেছে। মনে একটা খটকা কিন্তু আমার লেগেছিল বইকি, এবং তখন থেকেই আমি আমার তদন্ত শুরু করি। তো ওর আসল নাম কি ছিল? চন্দ্রনাথ সিং, পাঞ্জাবি। লাফিয়ে উঠলুম, বলেন কি? এতটুকু ধরতে পারিনি তোর কথাবার্তায়। কর্নেল মিটি মিটি হেসে বললেন, আমি কিন্তু পেরেছিলুম। তবে জাল, তা সহজেই যদি জাল বলে লোকে ধরতে পারে, তাহলে জাল হতে যাবে কোন দুঃখে? খাঁটি জাল, তাই ধরা কঠিন ছিল। একটু পরে আমি বললুম, আমার রিপোর্টের নাম তাহলে হওয়া উচিত ছিল অরুণাচলের বুড়ু। কর্নেল কোনো জবাব দিলেন না। চোখ বুজে কি যেন ভাবছেন, কে জানে। শেষ হলো আমাদের আজকের গল্প, শ্রী সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা অরুণাচলের ইয়েতি। গল্প পড়ুন, গল্প শুনুন, আরও ভালো থাকুন। নমস্কার।